সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আমি আজকে মগের মুল্লুক নিয়ে কিছু কথা বলে তারপরে অন্য প্রসঙ্গে যেতে চাই। মগের মুল্লুক এক সময়ে অনেক আগে মগেরা এই দেশে এসে বিভিন্ন অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে এবং তার ফলে মগের মুল্লুক কথাটি প্রচলিত হয়েছে। আর এই মগের মুল্লুক কথাটা তখনই আসে যখন একটা অন্যায়, অনাচার, অত্যাচার, জোর জুলুম এবং জোর জুলুমের ক্ষেত্রে আমরা মগের মুল্লুক কথাটা ব্যবহার করি। তো এই মগের মুল্লুক কথাটা ব্যবহার করতে করতে আমাদের এই অন্যায়টাকে চিহ্নিত করা যায়। এই মগের মুল্লুক কথাটা অনেক আগের এবং প্রচলিত। অনেক আগের হলেও এখন 5ই আগস্টের পরে একটা নতুন শব্দ আমরা পেয়েছি, সেটা মগের মুল্লুকের সমার্থক মব জাস্টিস। মব জাস্টিস, এই মব জাস্টিসটা আসলে আমাদের চোখের সামনেই ঘটে চলেছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যে মব জাস্টিস কি করতে পারে। বাংলাদেশের প্রতিটি মানুষই এই মব জাস্টিস প্রত্যক্ষ করেছে এবং মব জাস্টিসের ফলে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আত্মোপলব্ধি করেছে যে মব জাস্টিসটা আসলে কি। মগের মুল্লুক থেকে মব জাস্টিস এই জিনিসটা আসলে আমাদের প্রতিটা মানুষ আমরা উদাহরণস্বরূপ বলতে পারবো। তা সেটা হলো যে বিনা বিচারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা জনগোষ্ঠী মানে তাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং তাদেরকে বেইজ্জতি করা এবং তাদের উপরে একটা শক্তি প্রয়োগ করা এবং মারধর করা এবং পিটানো এবং সর্বশেষ হত্যা করা। তো সেই অবস্থাটা চলছে, সেই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিনিয়ত আমরা যারা সাধারণ মানুষ তারা নিরাপত্তাহীনতায় ভুগছি। তো এখানে এই মব জাস্টিসের শিকার প্রতিটা মানুষ এবং রাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই মব জাস্টিসের শিকার। এখন কেন হচ্ছে এই মব জাস্টিসটা এবং কি কারণে হচ্ছে, কি কারণে মব জাস্টিস প্রতিনিয়ত দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেটা আমাদের একটা চিন্তার বিষয় এবং একটা সামাজিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। আজকে একটা রাষ্ট্রযন্ত্র, এই রাষ্ট্র আবার যন্ত্র কথাটা আসছে, রাষ্ট্রযন্ত্র। তাহলে যন্ত্র যদি আমরা বলি তাহলে একটা মেশিনকে আমরা যন্ত্র হিসেবে যদি চিহ্নিত করি, তাহলে এই মেশিনটা নানা পার্টস এবং নানান রকমের যান্ত্রিক সমন্বয়ে একটা মেশিন সৃষ্টি হয়। সেই মেশিনের মেজর পার্টস এবং মাইনর একটা পার্টস আমি মনে করি সমান গুরুত্ব। দামের বা মূল্যমানের হেরফের হতে পারে, কিন্তু মাইনর একটা পার্টসও যদি আমরা বিযুক্ত করি, অপসারণ করি, তাহলে কিন্তু মেশিনটা অচল হয়ে যাবে। যেহেতু এটা যন্ত্র, তো রাষ্ট্রটাও ঠিক তেমনি একটা যন্ত্র। একদম প্রান্তিক লেভেল থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতায় যারা আছে, সেই চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত এবং সাধারণ মানুষ তার আওতায়, সবাইকে মিলে একটা রাষ্ট্রযন্ত্র গঠিত হয়। এ তো গেল প্রাণীর কথা, কিন্তু
এই প্রাণের সাথে যুক্ত আছে আপনার পরিবেশ, তারপরে অন্যান্য ক্ষুদ্র আপনার পোকামাকড় থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে সব কিছু মিলেই রাষ্ট্র তৈরি হয়। এবং রাষ্ট্রের প্রতিটা জিনিসেরই একটা আইন আছে। সেই আইনটা হলো, একটা পশু পাখির জন্য আইন আছে এবং মানুষের জন্য আইন আছে, পরিবেশের জন্য আইন আছে, সব কিছুর জন্য আইন আছে। এখন সেই আইনগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হয় এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র আইন থেকে শুরু করে বড় ধরনের আইন পর্যন্ত সঠিকভাবে মেনটেনেন্স হয়, তাহলে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রযন্ত্রে পরিণত হয়। এই রাষ্ট্রযন্ত্র আপনার যদি দুর্নীতিগ্রস্ত এবং এই রাষ্ট্র যদি বিভিন্ন রকমের ঘুষ, তারপরে অসমতা এবং বেকারত্ব এবং বিভিন্ন রকমের সমস্যা সংকটে জর্জরিত হয়, তাহলে ওই রাষ্ট্রযন্ত্র আর রাষ্ট্রযন্ত্র থাকে না, ওটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। সেই ব্যর্থ রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। সেই ব্যর্থ রাষ্ট্রটা আসলে আগের যদি 15 থেকে 16 বছর আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারকে হটিয়ে নিশ্চয়ই আমরা একটা ভালো পর্যায়ের একটা নির্বাচিত সরকারকে আশা করেছিলাম। তাই ছেলেকে বাবা হাত ধরে আন্দোলনে সামিল হয়েছিল এবং সর্বস্তরের জনতা এই ছাত্র জনতার আন্দোলন এবং এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। সেই জঞ্জালকে মুক্ত করে আমরা আশা করছিলাম একটা ভালো রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। কিন্তু দেখলাম কি আমরা, সেই রাষ্ট্রযন্ত্র কায়েম তো হলোই না, বরং সেটা আরও স্বেচ্ছাচারী হয়ে উঠল এবং বিভিন্ন রকমের সংকট, সামাজিক সংকট, পারিবারিক সংকট, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমদানি রপ্তানি কমে আসতেছে এবং জিডিপি স্বাধীনতার পরে এ পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে। আসলে কথা বলতে গেলে রাজনীতি হয়ে যায়। আমি অনেকের কাছে, অনেক সচেতন ব্যক্তির কাছে শুনেছি যে ভাই রাজনীতি করব না, রাজনীতি করে কি লাভ, পেট নীতি করি। আসলে পেট নীতি আর রাজনীতি কিন্তু একই জিনিস। রাজনীতির উপরে নির্ভর করে পেট। পেট চালাতে গেলে চাউলের দরকার, তেলের দরকার, নুনের দরকার এবং নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা 5টা, সেই 5টাই আমাদের দরকার। তাহলে মৌলিক চাহিদা ঠিক করতে গেলে কিন্তু রাজনীতির প্রশ্ন এবং প্রসঙ্গ এসে যায়। কোনো ব্যক্তি যদি বলে যে আমি অরাজনৈতিক এবং রাজনীতির বাইরে, তাইলে আমি বলবো যে সেটা ভুল। তার কারণ প্রত্যেকটা মানুষই আসলে রাজনীতি নিয়েই বসবাস করে। হয়তো কেউ প্রকাশ করে, কেউ মাঠে ময়দানে আছে, কেউ মিছিলে আছে, কেউ একদম সোচ্চার কণ্ঠে আছে, কিন্তু আমরা কোনো না কোনোভাবে রাজনীতির মধ্যে বসবাস করি। এবং এই রাজনীতিতে অনেক সাধারণ মানুষ আছে যারা ভোটের সময় ভোট দেয় এবং চিন্তা করে এবং সাফারার হয়। তো সেই অর্থে আমার এই বক্তব্যটা কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের বলবো না, কিন্তু আমি এই দেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশা ছিল অনেক, এবং এই প্রত্যাশার গভীরতা নিয়ে, এই প্রত্যাশার চিন্তার জায়গাটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। এই অবস্থায় আমরা
যে অসংলগ্নতা, যে সামাজিক বেবিচার, যে অরাজনৈতিক কলাকৌশল এবং বিভিন্ন রকমের সমস্যা সংকটের আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। কিন্তু আমি স্পেসিফিক মব জাস্টিস নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। সেটা হলো যে মব জাস্টিস নির্বিচারে একটা লোককে অপমান অপদস্থ করে, লাঠিপেটা করে, তাকে রাস্তায় নিঃশেষ করা, হত্যা করা, এটা আসলেই একটা অপরাধ এবং এই অপরাধের মাত্রা দিনার দিন বাড়ছে এবং সারা দেশব্যাপী সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। তো আমি আশঙ্কিত এই পর্যায়ে যে এই মব জাস্টিসটা আসলে থামবে কোথায়। এই শতাব্দীতে আমরা চেয়েছিলাম যুদ্ধহীন শান্তিপূর্ণ একটা পৃথিবী এবং গণতান্ত্রিক একটা পরিবেশ এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব এবং মানুষে মানুষে একটা সম্পর্ক। কিন্তু দেখলাম যে সেই আদিকালের মতো নৃশংসতা আমাদের মধ্যে রয়ে গেছে এবং এই আদিকালের নৃশংসতার মধ্যে আমরা বসবাস করছি। রাষ্ট্রযন্ত্র যদি রাষ্ট্রযন্ত্রের মতো না চলে তাহলে পদে পদে নাগরিকদের একটা বিপদের সম্মুখীন হতে হয়, বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। নারীদের চলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, নারীদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই অবস্থার ভিতর দিয়ে আমাদের সেই চলমান যে রাজনীতি এবং সামাজিক অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, এক ফেসিবাদ আমরা সরিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটা নির্বাচিত সরকার চেয়েছিলাম, কিন্তু সে আসার জায়গাটা আমাদের দিনার দিন নিপতিত হচ্ছে ডাস্টবিনে। এই অবস্থার ভিতর দিয়ে যেটা বলছিলাম যে মব জাস্টিসের উদাহরণ শেষ করা যাবে না। সেখানে আপনার মব হয়েছে গণভবনে, মব হয়েছে সংসদে, মব হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মব হয়েছে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে। আজকে যেখানে প্রচলিত আইন আছে, সেই প্রচলিত আইনের বাইরে আমরা যাব কেন? আমরা আইন নিজের হাতে তুলে নেবে কেন? প্রিয় দর্শক, এখানে একটা কথা না বললেই নয়। সেটা হলো যে আমাদের দেশে একটা কালচার শুরু হয়ে গেলে, আমি যতটুকু উপলব্ধি করেছি, সেই কালচার চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। যেমন বিগত একটা সময়ে আমরা দেখেছি শিশু ধর্ষণ হচ্ছে সারা দেশব্যাপী। এই শিশু ধর্ষণের মহোৎসবে মেতেছে, মানে এটা একটা যেন ভাইরাসের মতো। আমরা দেখলাম যে একটা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে চলতেছি, এটা যেন একটা ভাইরাস ইফেক্টের মতো। এখানে গুম, খুন, হত্যা এটা একটা প্রচলিত নিয়ম এবং এটা একটা মেন্টাল ফোবিয়া এবং এটা একটা সংক্রমণ ব্যাধির মতো সব জায়গায় ছড়িয়ে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে আগেও ছিল। এখন এই মব জাস্টিসটাও আপনার সবার মধ্যে ক্রমান্বয়ে যেন ছড়াচ্ছে। এখন একটা নিরপরাধ মানুষ সে মব জাস্টিসের শিকার হচ্ছে এবং একটা অপরাধীও মব জাস্টিসের শিকার হচ্ছে। অপরাধীদেরও বাঁচার অধিকার আছে, নিরপরাধীদেরও বাঁচার অধিকার আছে। এখন একজন অপরাধী তার অপরাধ প্রবণতা বা অপরাধ করার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কাজ করে। সেই ব্যাকগ্রাউন্ডটা হলো হয়তো রাষ্ট্র ব্যবস্থা, কর্মহীনতা, রাষ্ট্রের দুর্নীতি এবং এই দুর্নীতি পরিবারের মধ্যেও ছড়িয়ে গেছে। তা এই ছড়িয়ে যাওয়ার জায়গাটা হঠাৎ করে
যদি আমি মব জাস্টিস করে এটাকে ধ্বংস করতে চাই, শেষ করতে চাই, তাহলে কিন্তু এটা সম্ভব না। তার কারণ আমাদের যদি গায়ে ফোড়া ওঠে, তাহলে ফোড়াটা কেটে ফেলা সমাধান না। তাহলে সেখানে আমাদের এই রাষ্ট্রযন্ত্র, আমাদের কর্মসংস্থান, আমাদের মিল কলকারখানা, আমাদের আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা, সমস্ত কিছু যদি ঠিক থাকতো, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে কোনো অপরাধ প্রবণতা গজিয়ে উঠতো না। আজকে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার মেরুদণ্ড ভেঙে গেছে এবং এই কর্মহীনতার ফলে, বিভিন্ন সমস্যা সংকটের ফলে অপরাধ প্রবণতা বাড়ছে। তাহলে এই অপরাধ প্রবণতাটা কমানোর জন্য আমাদের আইন ব্যবস্থার আশ্রয় নিতে হবে, আইন ব্যবস্থার সহায়তা নিতে হবে এবং আইনের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা ছোটোবেলায় দেখেছি যে চোর ধরা পড়ছে, তাকে পিটিয়ে শাস্তি, তারপরে মাথা কামিয়ে শাস্তি, তারপরে তাকে পা ভেঙে শাস্তি, তারপরে পুলিশ এসে তাকে নিয়ে গেছে। সেই যে প্রেক্ষিতটা, সেটা অবশ্যই আসলে শুভ লক্ষণ ছিল না। কিন্তু সেই অবস্থাটা এখন তীব্র থেকে তীব্রতর হয়ে এমন একটা অবস্থায় চলে আসছে যে আমাদের আর কোনো রকমের কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। এই পথ খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। আমাদের একটা ভালো আমাদের দেশে সকল কিছুর আইন আছে, কিন্তু তার প্রয়োগ সঠিকভাবে যদি হতো, তাহলে কিন্তু এই অবস্থাটা তৈরি হয় না। অপরাধ প্রবণতা একটা রোগের মতো, সেটাকে কিভাবে কমানো যায় সেজন্য আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে এবং গুরুতর অপরাধীদের অবশ্যই শাস্তি দিতে হবে, তার পক্ষে আমি একমত। এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম মব জাস্টিসে অসংখ্য মানুষ, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। এটা কি আসলে কাম্য ছিল? এটা কি আসলে দেশের সম্পদ ধ্বংস করেছে? এটা কি আমাদের কাম্য ছিল? এখন আমরা কি দেখলাম? একজন মুক্তিযোদ্ধা, তার গলায় জুতার মালা, তাকে কানে ধরে ওঠা বসা করানো, এবং একটা সময় দেখলাম কি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো এবং তাদেরকে অপদস্থ অপমান করা, এমনকি শিক্ষকরা পদত্যাগের পরে স্ট্রোক করে মারা গেছে, এরকমের উদাহরণও আমরা বলতে পারবো সেই তোফাজ্জলের কথা, যে একজন মানসিক প্রতিবন্ধী ছিল, যে ঘর থেকে বিতাড়িত ছিল, তার ভাই ছিল তার অবলম্বন, সেই ভাইটাও মারা গেল। সে পুলিশ বিভাগে চাকরি করত, তারপর সে না খেতে পেরে যত্রতত্র চেয়ে সে খেতে লাগলো, ভিক্ষা শুরু করলো এবং সে বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসে ঢুকে পড়ল এবং সন্দেহ বশবর্তী হয়ে তাকে মারধর শুরু করলো। এই মারধর শুরু করার পরে সে এমন ক্ষতিগ্রস্ত হলো শারীরিকভাবে, মানসিকভাবে, তাকে একটা লোক বাঁচাতে এলো না এবং সে একটা পর্যায়ে তাকে খেতে দেওয়া হলো। খেতে দেওয়ার পরে তাকে পিটিয়ে খুঁটিয়ে মারা হলো এবং সেই মৃত্যুর আগে বলল যে, মারবি তো খেতে দিলি কেন? সেই করুণ দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি আসিয়ার মতো একটা শিশু মেয়েকে ধর্ষণ করতে। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় ঘর বাড়ি জ্বালিয়ে দিতে, সেই ঐতিহাসিক স্থাপনাগুলো ভাঙতে। এগুলো তো দেশের সম্পদ ছিল এবং প্রচলিত আইন ব্যবস্থার মধ্যে সমাধান করা যেত।
তো সেটা হয়তো একটা গণ অভ্যুত্থানের পরে একটা দেশে কিছু অস্থিরতা, কিছু অস্বাভাবিকতা, এটা কিছুদিনের জন্য হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু আজকে প্রায় 11 মাস হয়ে গেল, সেই অস্থিরতা, সেই স্বাভাবিকতা আর ফিরে এলো না। আমরা যেন হারিয়ে গেলাম একটা অন্ধকার জগতে। সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসাটা আসলে কবে আমরা বেরিয়ে আসতে পারবো সেটা আমাদের জন্য বলা কঠিন। তো গত পরশুদিন আমি আসলে বিস্মিত এবং অবাক যে আমাদের সাবেক সিইসি উনি মব জাস্টিসের শিকার হলো এবং তাকে তার নামে মামলা ছিল। পুলিশ যাবে, এটাই স্বাভাবিক। সেই পুলিশ তাকে উত্তরার বাসা থেকে ধরল। ধরার পরে তাকে জুতার মালা গলায় দিয়ে গাড়িতে চ্যাংদোলা করে উঠালো এবং এখানে তার আইনের সহায়তা পাওয়ার কথা ছিল এবং পুলিশ যেখানে উপস্থিত তাদের সামনে কিভাবে সে মবের শিকার হলো এই প্রশ্নটা থেকেই যায় এবং পুলিশ তাকে নিরাপত্তা না দিয়ে সবার সাথে একটা তাল মিলিয়ে তাকে অপমান অপদস্থ করে, শারীরিক নির্যাতন করে এবং তাকে ভীষণভাবে প্রহার করে, চ্যাংদোলা করে গাড়িতে উঠিয়ে তাকে নিয়ে গেল। এই ব্যাপারটা আসলে দুঃখজনকই বটে। আমি মনে করি যে সে অপরাধী। হ্যাঁ, আমি অপরাধী যদিও হয়, মনে করি অপরাধী না, অপরাধী যদিও হয় তাহলে তাকে নির্দিষ্ট আইনের হাতে সোপর্দ করে তারপরে তার শাস্তি নিশ্চিত করা, সেটাই আমাদের দায়িত্ব, সেটা রাষ্ট্রের দায়িত্ব, সেটা সমাজের দায়িত্ব, সেটা সচেতন মানুষের দায়িত্ব। তো আজকে পর্যন্ত এই মবের শিকার হলো যিনি, তিনি দায়ী কি দায়ী না সেটা আইন আদালত নির্ধারণ করবে, আইন আদালত বুঝবে, কিন্তু সেটার জন্য আমরা তাকে আইন হাতে নিয়ে অত্যাচার করতে পারি না, তাকে বিপর্যস্ত করতে পারি না। আমি জনাব সাবেক সিইসি নুরুল হুদা, তার ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু, আসলে তার সে কী এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সে ছিল, সর্বোচ্চ পর্যায়ে সে দায়িত্ব পালন করেছে এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছে দেশে বিদেশে। তো তার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরতে চাই জনাব কে এম নুরুল হুদার 30শে এপ্রিল 1944 সালে পটুয়াখালী জেলার জাপাজিলা বাউফলের নওমালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুর রশিদ খান এবং মাতার নাম মেহেরনেগা খানম। তিনি 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং 1989 সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক ও সামাজিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 1975 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের উপর সার্টিফিকেট লাভ করেন। জনাব হুদা হোসনেরা হুদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার 3 সন্তানের বাবা মা
মেয়ে সাইদা পারভিন খান ওয়েন স্টেট ইউনিভার্সিটি আমেরিকা থেকে পিএইচডি, এখন যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন। মেয়ে সাজিয়া পারভিন খান কার্লটন ইউনিভার্সিটি থেকে ভাষাবিদ্যায় স্নাতকোত্তর এবং কানাডায় কর্মরত। ছেলে কামরুল হুদা খান অটোয়া ইউনিভার্সিটি থেকে টেলিযোগাযোগ প্রকৌশলে স্নাতকোত্তর এবং কানাডায় কর্মরত। জনাব হুদা ভারত থেকে গেরিলা প্রশিক্ষণ করেন এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। তিনি পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। 7ই ডিসেম্বরের মধ্যে বরগুনা সহ সমগ্র পটুয়াখালী জেলা তার নেতৃত্বে পাকিস্তানি বাহিনী থেকে মুক্ত হয় এবং ডিসেম্বর 2011 সালে পটুয়াখালী জেলা সদর দপ্তর দখল করেন। জনাব হুদা 1973 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বাংলাদেশের সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল থানা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, ঢাকা বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক, সংসদের যুগ্ম সচিব, জাতীয় সংসদ শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং 2006 সালে বাংলাদেশ সরকারের সচিব হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি বিভিন্ন জেলা উপজেলায় জেলা প্রশাসক, অতিরিক্ত উপকমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকালে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসাবে সংসদীয় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেন। তিনি বাংলাদেশের পৌর উন্নয়ন তহবিল BMDF এর ব্যবস্থাপনা পরিচালক, 2010 থেকে 15 আন্তর্জাতিক পরিবেশগত প্রযুক্তি কেন্দ্র, জাপানের ওসাকা ভিত্তিক জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, 2012 থেকে 15 জেমকন গ্রুপ অব কোম্পানিজের প্রশাসন ও মানব সম্পদ প্রধান হিসেবে 2005 এবং 2008 দায়িত্ব পালন করেন। জনাব হুদা অনেক জাতীয় আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালায় অংশগ্রহণ করেন। টিম লিডার হিসাবে মূল প্রবন্ধকের ভূমিকায় উপস্থাপক হিসাবে সফল উপস্থাপনা করেন। মডারেটর এবং আলোচক হিসাবে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হলো ভারতের আগরতলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সীমান্ত সম্মেলন, বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব 1996, চীনের সাংহাইতে 2000 বিশ্বের জল ও স্যানিটেশন সমস্যা সম্পর্কিত আন্তর্জাতিক বাসস্থান সম্মেলনে অংশগ্রহণ, জাপানের কিতাকিউশুতে 2001 কিতাকিউশু পরিষ্কার পরিবেশের জন্য উদ্যোগ এর একটি প্রযুক্তিগত কর্ম অধিবেশনে সভাপতিত্ব, ফিলিপাইনের ম্যানিলায় ADB আঞ্চলিক নগর পরিষেবায় পাবলিক প্রাইভেট কমিউনিটি পার্টনারশিপ ফোরামে অংশগ্রহণ, 2001 কানাডার টরেন্টোতে, 2010 তৃতীয় কানাডিয়ান ব্রাউনফিল্ডস সম্মেলনে অংশগ্রহণ, বিশ্বব্যাংক ইনস্টিটিউট